মাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের ৩ মাস অর্থনীতির স্বস্তি অস্বস্তি। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে দর্শক আপনাদের জানাতে চাই, বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। এবারে চলুন দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার পাশে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, অর্থনীতিবিদ ও চেয়ারম্যান র্যাপিড, এবং তার পাশে আছেন AHM মঈনুদ্দিন তিতাস, বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক পরিচালক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রবাসী শ্রমিকরা দেশ গঠনের কারিগর, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও অবদান রেখেছে বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকার বিমানবন্দরে তাদের জন্য লাউঞ্জ চালু। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত, নিয়মিত আপিল করার অনুমতি। নবনিযুক্ত 2 উপদেষ্টা ফারুকী ও বশির তোপের মুখে, তাদেরকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দালাল বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 5 দফা দাবিতে সচিবালয় বিকেলে ঘেরাও করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 3 দিনে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা। এবং ভোলা জুড়ে 5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স, আগামী 2 বছর আরও গ্যাস খুঁজবে। শিরোনাম দেখছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। মঈনুদ্দিন তিতাস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ আমরা আলোচনা করব অর্থনীতির স্বস্তি অস্বস্তি নিয়ে, কিন্তু তারপরও আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তী সরকারের 3 মাসে আমরা দেখলাম উপদেষ্টাদের পরিসর বেড়েছে, নতুন 3 জন উপদেষ্টা সেখানে সংযুক্ত হয়েছেন। এদের মধ্যে 2 জন উপদেষ্টাকে নিয়ে শুরু থেকে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। যেই ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা 2 জন উপদেষ্টাকে নিয়ে নানান প্রশ্ন তুলছেন। কেন, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসি আজকে বৈশাখী টেলিভিশনের সমস্ত দর্শকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আসলে আপনি যে প্রশ্ন করেছেন, যে যথার্থ প্রশ্ন, সেটা নিয়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রশ্ন তুলেছেন সেটা নিয়ে আমরা তাদের প্রশ্নের সাথে আমরা নিজেরাও একমত। কারণ আপনি উপদেষ্টা মণ্ডলীতে এমন ফ্যাসিস্ট বিরোধী শক্তি এবং যারা আগামী দিনে দেশ গঠনের ভূমিকা রাখবে এবং বৈষম্য বিরোধী আন্দোলন আমরা একটা পথ প্রদর্শক, সেটা নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে চাই। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবে তাদেরকে ইমেজ ক্লিন ইমেজ হতে হবে। এখানের মধ্যে দেখেন, একজন হলে মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রীর হাজব্যান্ড। ইনি ঠিক আছে, উনি অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করেছেন, তো প্রত্যেকটা চলচ্চিত্র নির্মাণই কিন্তু বিতর্কিত। উনি দেখেন আমাদের এই সমাজে উনি প্রথম একটা ছবি করেছিলেন ব্যাচেলার বা এরকম একটা ছবি করেছেন যেখানে উনি অবাধ মেলামেশাকে অবাধ জায়েজযোগ্য করেছেন। তো এই সমাজ ব্যবস্থা আমরা আসলে বাংলাদেশে আমরা মুসলিম ওরিয়েন্টেড, আমরা মুসলমান, আমরা খুব মৌলবাদ। আমাদের মুসলিম আমাদের যে ইথিক্স, সেটা হলো মেইন ফান্ডামেন্টাল মুসলিম আমরা বেসিক্যালি। সেটা থেকে চিন্তা করলে আমাদের সমাজ এখনও অবাধ মেলামেশার ব্যাপারটিকে গ্রহণযোগ্যতা পর্যায়ে দেয় নাই। এছাড়াও ওনার স্ত্রী শেখ মুজিবুর রহমানের মায়ের চরিত্র অভিনয় করেছেন, যেটাও একটি বিতর্কিত অধ্যায়। তো আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে এই মোস্তফা ফারুকীর অন্তর্ভুক্তি কাম্য না। এটা আমিও ওদের বর্তমান ছাত্র আন্দোলনের যেই মেরিট, যেই স্পিরিট, ওই স্পিরিটে আমি ধারণ করি, সেই স্পিরিটের সাথে একমত ধারণ করে আমি রিফিউজ করি এবং অগ্রহণযোগ্য বলে মনে করি। এবং আবার দ্বিতীয় যাকে নিয়ে কথা হয়েছে, শেখ বশিরউদ্দিন, তিনি একটি বৃহৎ শিল্প গোষ্ঠীর মালিক, ঠিক আছেন, কিন্তু আপনাকে এমন একজনকে উপদেষ্টাকে আনতে হবে যিনি বাণিজ্য সব কিছুর ইমেজের ঊর্ধ্বে থাকবে। উনি দলমত নির্বিশেষে সবার যোগ্য গ্রহণযোগ্য হতে হবে। এখানে দেখেন ওনার ভাই শেখ আফিলউদ্দিন সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন, এবং এমপি ছিলেন না, উনি বেনাপোলে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ওই অঞ্চলে, যেটা আসলে কাম্য না। এবং ওনার ব্যক্তিগত প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রিগুলো করেছেন, ইন্ডাস্ট্রিগুলোতে এখনও আমি যতটুকু জানি 2-3টা ইন্ডাস্ট্রি এখনও ব্যাংক ঋণ এবং বিভিন্ন ঋণ নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছে। এবং উনি যেই জুট মিলগুলো করেছেন, যেই জুট মিলগুলো উনি সিন্ডিকেশন
বাংলাদেশে আমরা যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, আমাদের মূল স্পিরিট হলো আমরা সিন্ডিকেশন বিরোধী সমস্ত কিছুকে আমরা প্রত্যাখ্যান করি। সেই সিন্ডিকেশন উনি একজন মেম্বার। জুট মিলগুলোর যে একটা সিন্ডিকেশন আছে, যেন আমাদের দেশে পাটকলগুলো মরে গেছে, কিন্তু আমরা ইন্ডিয়াকে প্যাট্রোনাইজ করতেছি এই জুট মিলগুলোর মাধ্যমে, এবং অ্যান্টি ডাম্পিং যে শুল্ক ইন্ডিয়া আমাদের কাছে প্রযোজ্য করছে, সেটা যে করার ক্ষেত্রে যেই ক্রীড়ানক এর মধ্যে অনেক শেখ বশিরউদ্দিন একজন। তার জন্য আমি এটা ঘৃণা করে সেটা এই নিয়োগ প্রত্যাখ্যান করি, এবং আমি চাই এমন ক্লিন ইমেজ সম্পর্ক একজন আসুক যিনি আগামী দিনে বাণিজ্য মন্ত্রণালয় এবং এই যে পাট ও বস্ত্র খাতে যুগান্তকারী পরিবর্তন করতে সক্ষম হবে। আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই যে দুজন উপদেষ্টা হচ্ছে নতুন সংযুক্ত হয়েছেন, তিনজনের মধ্যে দুজন, তাদের একজন আছেন ব্যবসায়ী। ব্যবসায়ী যখন সরকারে আসে তখন স্বার্থের দ্বন্দ্ব দেখা যায় কিনা, কি মনে করেন? আপনার এই কথাটার সঙ্গে আমি একমত। এখন উনি ব্যক্তি মানুষ কী রকম আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। অবশ্যই ওনার অনেক গুণ আছে, কিছু সমস্যার কথা ভাই তুলে ধরেছেন, কিন্তু আমি মোটা দাগে মনে করি নীতির দিক থেকে চিন্তা করলে আমরা যদি যে জায়গাগুলোতে ব্যবসার সঙ্গে পলিসির সম্পর্ক আছে সেখানে যদি আপনি কাউকে এমন একজনকে দায়িত্ব দেন যেটা কোনো একটি গোষ্ঠীকে মনে হতে পারে, এটা করারও দরকার নেই, যদি মনে হতে পারে এটা থাকলে সেরকম একটা গোষ্ঠীকে সাহায্য হতে পারে, সেটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা অবস্থা তৈরি করে। এর আগেও অনেকবার আমরা বলেছি আমাদের সংসদ সদস্যদের যে কম্পোজিশন ছিল সেখানেও দেখা গিয়েছে 75% বেশি কিন্তু ব্যবসায়ীরা ছিল। কাজে আমরা জানতাম যে এটা যদি থাকে তাহলে যে নীতিগুলো নেওয়া হবে সেই নীতিগুলোতে কিন্তু ব্যবসায়ীদের হয়তো সুযোগ সুবিধা বেশি দেওয়ার চেষ্টা করা হবে। এমনি ব্যবসা বান্ধব পরিবেশের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে তখন যদি আপনি কাউকে অ্যাকাউন্টেবল করতে চান, যদি আপনি এমন সুযোগ সুবিধা দেন যার ফলে অর্থনীতির অন্য সেক্টরের উপর অসুবিধা আসতে পারে, বা যে সুবিধাগুলো দেওয়াটা মোটামুটি কোনোভাবে নৈতিকতার ধার ধারে না, তখন প্রশ্নগুলো আসে। কাজেই আমি বলবো যে এই সব ক্ষেত্রে বিশেষ করে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ফাইন্যান্স, কমার্স এইসব জায়গাগুলোতে নিরপেক্ষ লোকজন অনেকেই আছেন, যে অর্থনীতিবিদ হতে পারেন, ইভেন অ্যাকাউন্টেন্ট হতে পারেন, যারা অনেকেই আছেন ভালো ব্যবসা বাণিজ্য বোঝেন, ইকোনমিক পলিসি বোঝেন, তাদেরকে দিলে হয়তো ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যুটা থাকে না। অর্থনীতির একটা বড় অবদান আমরা দেখি যে রেমিটেন্স, এবং এক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের তো ভূমিকা অনেক, এবং অন্তর্বর্তী সরকারের একটা হচ্ছে পদক্ষেপ ছিল যেটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য, এবং গতকালকে সেটা লাউঞ্চও উদ্বোধন করা হয়েছে। এই যে পদক্ষেপটা নেওয়া হলো এবং লাউঞ্চ উদ্বোধন করা হলো, আপনার কি মনে হয় যে প্রবাসী আয়ে এর প্রভাব ফেলবে? দেখুন, প্রবাসী আয়ের কিন্তু আমরা দেখেছি যে বেড়েছে। আমাদের যে ফর্মাল চ্যানেলের মধ্যে যেটা আসে সেটা বেড়েছে। বাংলাদেশে ফর্মাল চ্যানেলের মধ্যে ধরুন 24 থেকে 25 বিলিয়ন ডলারের রেমিটেন্সেস আসে। এই বছর আমরা আশা করছি সেটা বাড়বে, বেড়ে হয়তো 26 থেকে 30 বিলিয়ন ডলারের মধ্যে কোথাও যাওয়া উচিত। এখন এই যে যারা রেমিটেন্স যোদ্ধার কথা বললেন তারা কিন্তু অনেক রকম অসুবিধার সম্মুখীন। যেখানে তারা কাজ করেন সেখানে হিউম্যান রাইটস, লেবার রাইটস, ওয়ার্কিং কন্ডিশনস এগুলোর ব্যাপার আছে। তারা যখন বিদেশে যান, বাংলাদেশ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখান থেকে বিদেশে যেতে সবচেয়ে বেশি অর্থ খরচ করে যেতে হয়, এবং এর প্রসেসটা আপনি জানেন যে সিন্ডিকেট করা হয়েছিল এর আগে। আমরা দেখেছি সেই প্র্যাকটিসগুলো, যেখানে 50-60 হাজার টাকার টিকিট করে যাওয়া যায় সেগুলোকে অসম্ভব কিন্তু অনেক পয়সা দিয়ে তাদেরকে যেতে হয়, এবং যাওয়ার পরেও তারা যে অর্থটা পান, আমাদের কিন্তু রেমিটেন্স যোদ্ধারা খুবই কিন্তু সামান্য উপার্জন করেন, কারণ তারা ম্যাক্সিমাম হচ্ছে যেগুলোকে আমরা বলি হচ্ছে সেমি স্কিল বা লো স্কিল যে অকুপেশন সেগুলো ওনারা করেন। যেমন আপনাকে আমি বলতে পারি ফিলিপিন্স, তারা তাদের দেশ থেকে ধরেন 2.5 মিলিয়ন মানে 25 লাখ তাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে। এই 2.5 মিলিয়ন মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফিলিপিন্সে তারা প্রায় 40 বিলিয়ন ডলার কিন্তু রেমিটেন্স পাঠায়। আমাদের হিসাব অনুযায়ী দেখেন 10 থেকে 15 মিলিয়ন হয়তো বাংলাদেশে কাজ করে, কিন্তু তারা আমাদেরকে হয়তো পাঠাচ্ছেন মাত্র 25 থেকে 30 বিলিয়ন ডলার। কাজে বুঝতে পারছেন স্কিল না থাকার ফলে যে এটা হচ্ছে যে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে রেমিটেন্স পাচ্ছি না। এখন ওনাদের যে অসুবিধাগুলো হয়, প্রথম কথা হচ্ছে এই অসুবিধাগুলো আমরা খালি এখানে একটা লাউঞ্জ ওপেন করলে, হ্যাঁ এগুলো সিম্বলিক, এগুলো দরকার আছে। এয়ারপোর্টে তারা যেন ভালো সুবিধা পান, তাদেরকে যেন একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট থাকে, তাদেরকে যেন অযথা হয়রানি করা না হয়, সেগুলো সবই সত্যি। এগুলো সিম্বলিক ভ্যালু আছে এবং সেটা তাদেরকে তাদের মর্যাদা ফিরে পেতে অনেক সাহায্য করবে। আমরা যে কোনো বাংলাদেশি হিসেবে এই সম্মানটুকু তাদেরকে দেওয়া উচিত। কিন্তু আমি মনে করি আরও ফান্ডামেন্টাল সমস্যা আছে। বিদেশে যখন তারা যান, তাদের যে কাজের পরিবেশ, তাদের যে অভাব অভিযোগ যেগুলো থাকে, এগুলো আমরা গুরুত্ব দিতে পারছি কিনা,
সেগুলোকে গুরুত্বের মধ্যে এনে তাদেরকে সঠিকভাবে সহায়তা প্রদান করতে পারছি না। এই জায়গাগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কিন্তু সেরকম গুরুত্ব দিতে পারি না। কাজে আমার কাছে মনে হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের যে অবদান ছিল আন্দোলনের সময়, তাদের এখন যে অবদান দেশ গড়াতে তারা যে উদ্বুদ্ধ হয়েছেন, তারা যে অধিক মাত্রা রেমিটেন্স পাঠাতে যাচ্ছেন, আমাদের উচিত তাদের এই প্রাপ্য মর্যাদাটাকে, সম্মানটাকে এবং তাদের যে আমি বলবো যে রাইটস আছে, অধিকার, সেই অধিকার যেন তারা পান সেজন্য আমাদেরকে মনোনিবেশ করতে হবে। মনিউদ্দিন তিতাস, আপনার কাছে জানতে চাই, গার্মেন্টসগুলোতে আমরা শ্রমিকদের বিক্ষোভ দেখছি, আজকেও হচ্ছে গাজীপুরে এরকম বিক্ষোভ দেখেছি। এই যে বিক্ষোভ, এর কারণে অর্থনৈতিকভাবে তো ক্ষতি হচ্ছে, এ থেকে উত্তরণের আসলে করণীয় কি আমাদের? বেসিক্যালি গার্মেন্টসগুলো আপনাকে বুঝতে হবে, এখন আমরা একটার সাথে একটা রিলেটেড প্রত্যেকটা সাবজেক্ট। আমরা গত 15 বছর যে অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে আমরা দেশ অতিক্রম করেছি, একটা ফ্যাসিস্ট সরকারের মানে যেটা এখন প্রত্যেকটা জায়গায় কর্মপরিবেশ নষ্ট হয়েছে। গার্মেন্টস সেক্টর বলেন, প্রত্যেকটা জায়গায় কর্মপরিবেশ এমন একটা জায়গায় চলে গেছে, এখানে একটা সিন্ডিকেশনের জন্ম হয়েছে। আপনি দীর্ঘদিন যখন গার্মেন্টস সেক্টর আপনি ট্রেড ইউনিয়ন করতে দেন নাই, এবং গার্মেন্টস মালিকরা একটা সময় মানে তাদের কিছু কিছু গার্মেন্টসের মালিকের জন্য আসলে পুরো সেক্টরের বদনাম হচ্ছে। শ্রমিক অসন্তোষ কিন্তু একদিনে গড়ে ওঠে নাই। এখন আপনি করোনাকালীন সময়ে গার্মেন্টসের মালিকরা তাদের প্রণোদনা নিয়েছেন, কিন্তু দেখেন প্রণোদনা নেওয়ার পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ডিউ টু তারা ঠিক তাদের প্রণোদনার অংশ সরকার থেকে নিয়েছেন ঠিকই, কিন্তু তারা শ্রমিকদেরকে দেন নাই। এখন গার্মেন্টস এখন আমাদের দেশে টোটালি এখন সব মিলিয়ে গার্মেন্টসের সংখ্যা 4500-র মতো আমি যতটুকু জানি, নিট এবং ওভেন মিলিয়ে। এখন এই সন্তোষগুলো আপনি দেখেন গুটি কয়েক গার্মেন্টস কিন্তু আপনি শ্রমিক অসন্তোষ, এবং যারা শ্রমিক অসন্তোষ তাদের সাথে একটা বিদেশি গোয়েন্দা সংস্থা এবং বিদেশি শক্তি কিন্তু জড়িত গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল করার ক্ষেত্রে। কারণ আমাদের এই শ্রমের এই বাজারটা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট, আমাদের দুইটা বাজার, একটা হলো আমাদের গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি, আর একটা এক্সপোর্ট হলো ম্যান পাওয়ার, জনশক্তি। দুইটা হলো আমাদের মূল মানে আর্নিং সোর্স। এখন যদি আপনি দেখেন আমাদের কম্পিটিটিভ কান্ট্রি কি, আমাদের কম্পিটিটিভ কান্ট্রি ইন্ডিয়া গার্মেন্টসে, আমাদের কম্পিটিটিভ কান্ট্রি শ্রীলঙ্কা, আমাদের কম্পিটিটিভ কান্ট্রি চায়না এখন আর আমাদের কম্পিটিটিভ কান্ট্রি না, কারণ চায়নার ওয়েজেস আমাদের সাথে কম্পিট করছে না। তা আমাদের কম্পিটিটিভ কান্ট্রি পাকিস্তান। তো এখন দেখেন আমি আপনাকে বলি, আমাদের এই গার্মেন্টসের ক্ষেত্রে আপনি দেখেন আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা ইম্পোর্ট করে আনি। আমাদের কিন্তু ব্যাক টু ব্যাকে আপনি যদি মনে করেন 100 টাকার একটা প্রোডাক্ট মানে আমার 80 টাকা আমার ব্যাক টু ব্যাক চলে যায়, আর শ্রমিকের মজুরি থাকে আমার 20%। এটাকে আমরা বলি সিএমটি, কাটিং মেকিং অ্যান্ড ট্রিমিং চার্জ। এই 20 টাকার মধ্যে আমার সব কিছু ম্যানেজ করতে হয়। আমাকে গ্যাসের বিল দিতে হয়, এখন গ্যাসের বিল দিতে যে ধরেন আমি যদি গ্যাসের বিল, ইলেকট্রিসিটি বিল টাইমলি না দিয়ে আমার লাইন কেটে দেয়, তখন আমার কিন্তু এই যে টাকার মধ্যে আমার সংস্থান হয় না, তখন আমার মজুরি বা লেবার পেমেন্ট আমার বাকি পড়ে যায়, এবং লেবার পেমেন্ট বাকি পড়ে যায় বলে কিন্তু এটা কিন্তু এই অস্থিতিশীল সাথে যতটুক না মানে আর্থিক দৈন্যতা বা আর্থিক প্রকট সংকট, তার থেকে বেশি হলো রাজনৈতিক এবং বিভিন্ন মানে আমি যেটা বললাম আমাদের এই বাজারটাকে নিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা, এবং পার্শ্ববর্তী কান্ট্রি এটা কিন্তু খুব মানে স্পেসিফিক ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে, এবং আমি মনে করি এটাকে কঠোর হস্তে দমন করা উচিত, এবং গভর্নমেন্ট এটাকে এই জায়গাটাকে হেলাফেলা করা উচিত না, এবং এই শ্রমিক অসন্তোষকে যত আপনি পুষে রাখবেন, যত জিয়ে রাখবেন, দেশের এই যে আপনার সাস্টেনেবল যে ইকোনমি সেটা সার্ভাইভ করবেন। এবং আমরা কিছুদিন পরপরই দেখি এই শ্রমিক অসন্তোষ, কিছু হলে এই যে আসছে রমজান, এই বেতন বকেয়া, বোনাসের জন্য আবার রাস্তা দখল। এটা আসলে বেসিক্যালি আমাদের কোনো প্রিপারেশন নাই। আমরা আসলে বললাম যে আমরা সাস্টেনেবল ইকোনমি, আমরা মনে করেন আগামী রোজা থেকে যখন আমি রোজাতে লেবার প্রবলেম হবে, আমাকে টার্গেট বেস করতে হবে যে আমার কোন কোন বেল্টে কোনটা গার্মেন্টস আমাকে করে। আমাদের সঠিক তথ্য উপাত্ত কিন্তু নাই। আমাদের মেইন সমস্যা কি, গত 15 বছর না দেশের সমস্ত জিনিসগুলো ম্যানিপুলেটেড করে শেষ করে দিছে। ম্যানিপুলেটেড আপনি যদি একটা পরিসংখ্যানগত দিক দেখেন, পরিসংখ্যান ব্যুরোতে যান, এটাকে রাখছে আগে যে অর্থমন্ত্রী ছিলেন উনি কি করতেন বলতেন, বা প্ল্যানিং মিনিস্টার ছিলেন উনি বলতেন যে পরিসংখ্যান ব্যুরোকে বলতেন। আপনারা আসলে বাংলাদেশের সঠিক জনসংখ্যা কি আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। বাংলাদেশ সঠিক কর্মক্ষম জনসংখ্যা কত সেটা বলতে পারবেন না। পারবে মানে বিআইডিএস বলতে পারবে, বিভিন্ন সিপিডি বলতে পারবে, কিন্তু বাংলাদেশ সরকারের কাছে সঠিক তথ্য নাই। তা আপনি যে প্রবলেমটা অ্যারাইজ করবেন আগামী 3 মাস পরে, এত সমন্বয়হীনতা, এই যে বলে তথ্য নাই, আমাদের পরিসংখ্যান নাই, আমার কয়টা গার্মেন্টসের সমস্যা হতে পারে, কী কী ক্ষেত্রে সমস্যা হতে পারে, কী কারণে সমস্যা হতে পারে, এগুলো একটা সেক্টরের সাথে আপনি যে শ্রম মন্ত্রণালয় যে কাজটা করে তার সাথে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের কোনো সংযোগ নাই, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে যে কমার্শিয়াল ব্যাংকগুলোর সংযোগ নাই, এবং বিজিএমই যে তাদের তথ্যপত্র ঠিকমতো দেয়, এগুলো ডিসেন্ট্রালাইজ, কোথাও কোনো তথ্য ঠিকমতো যায় না। আপনি বিজিএমের মতো একটা অর্গানাইজেশন দেখেন, একটা মার্ডারার, একটা কিলার বিজিএমের সভাপতি বোর্ড ছাড়া,
কোচির মতো একটা। তো আপনি কীভাবে কি আশা করবেন? বললাম না, প্রত্যেকটা জিনিসই ম্যানিপুলেটেড করে গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ইনস্টিটিউশন দেশের পর্যায়ক্রমে আপনি ধ্বংস করে দেওয়া হয়েছে, কোথাও রাখে নাই। তো আপনি যদি সঠিক তথ্য না পান, আপনি মনে করেন আপনার একটা মানে অসুখ হয়েছে, আপনি যদি ডায়াগনোসিস না করতে পারেন তা আপনি ওষুধ কোথা থেকে দিবেন? ঠিক সেম সেক্টর আমাদের যে শ্রমিক অসন্তোষ, এটা আমাদের ডায়াগনোসিস করা যাচ্ছে না। ডায়াগনোসিস করে বের করতে হবে আমার মূল সমস্যাটা কোথায়, সেটা বের করে আমাদের কিন্তু বাংলাদেশে বিশেষজ্ঞ লোকের অভাব নাই। আপনি সঠিক লোককে সঠিক জায়গায় বসে ডায়াগনোসিসটা করতে হবে। আপনাদের শ্রম নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু বাংলাদেশে যে সুলতানুদ্দিন যেগুলো এখন শ্রম যে কমিশনের চেয়ারম্যান করেন, উনি বিজ্ঞ মানুষ। আমাদের নজরুল ইসলাম খান সাহেব আছেন বিএনপির, ওনারা একদম আন্তর্জাতিক লেভেলের কিন্তু এই শ্রমিক অর্থনীতি নিয়ে কাজ করে আসছে, আইএলও টাইলো নিয়ে কাজ করছে। কিন্তু আপনি সঠিক লোককে যদি সঠিক প্লেসমেন্টে না দেন তাহলে আপনার কাজ এইগুলো সমাধান হবে কি করে? তার জন্য আমরা বলি যে এখন থেকেই, যেমন আগামী বেশি দিন নেই কিন্তু রোজার সময় দেখবেন যে হঠাৎ করে 3-4 রাস্তা অবরোধ করে দিয়েছে, রাস্তার মানুষ বাইরে যেতে পারবে না বোনাস বেতনের জন্য। ঠিক আছে, আপনি 1.5 মাস আগে থেকে প্রিকশন নেন, কোন গার্মেন্টসে কী হতে পারে, কী সমস্যা হতে পারে, গাজীপুর বেল্টে সমস্যা হতে পারে না, চিটং বেল্টে সমস্যা হবে নাকি সাভার বেল্টে সমস্যা হবে, এগুলো একটা আপনি গোয়েন্দা সংস্থাতে বসে আছে, গোয়েন্দা সংস্থা কী কাজ করে? তাহলে আপনি শ্রমিক অসন্তোষ কালকে সকালে হবে, গোয়েন্দা সংস্থা কী রিপোর্ট দেয়? আমাদের কিন্তু অনেকগুলো গোয়েন্দা সংস্থা, একটা না, ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, গোয়েন্দা সংস্থার অভাব নেই, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমন্বয়হীনতা। এখন আপনাকে সঠিক স্পেসিফিক এখন থেকে টার্গেটেড করতে হবে আমার শ্রমিক অর্থনীতির মূল কারণ কি। যেমন মূল কারণ, এখন কালকে আমি শুনলাম যে গাজীপুরের ওদিকে শ্রমিক অর্থনীতির কারণে তারা ঠিকমতো বেতন দিচ্ছে না, বেতন না দেওয়ার কারণে বাড়িওয়ালারা ঠিকমতো ভাড়া পায় না, এবং মুদির দোকানটা যারা ওখানে লোকালি বাকি টাকি দেয় ওরা ঠিকমতো পেমেন্ট পায় না। যার জন্য এইটাকে উস্কানি, এটার পিছনে একটা রাজনৈতিক শক্তি যারা দীর্ঘ 15 বছর থেকে কুকি করতে আসে, তারা লোকাল পর্যায়ে তারা কি করছে, ওদেরকে উস্কানি দিয়ে রাস্তা নামিয়ে দিয়েছে। এখন এটাকে তো এখানকে সিভিল সোসাইটিকে সিভিল সোসাইটিকে এটা বোঝাতে হবে যে এই সিভিল সোসাইটি আগে আসবে, বুদ্ধিজীবীরা আগে আসবে, দেশের শ্রম নিয়ে কাজ করে তারা আগে আসবে। আগে এসে পরিস্থিতিগুলো আপনি কিন্তু এটাকে রাজনৈতিক সদিচ্ছা দিয়ে মোকাবেলা করতে হবে। শ্রম পরিস্থিতিকে আপনি কিন্তু বেশি শক্তি দিয়ে শ্রমশক্তি মোকাবেলা করতে পারবেন না। এটার জন্য দরকার হলো টেকনিক্যাল বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক সদিচ্ছা, যেটা আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু সমাধান আছে। যার জন্য আমরা কিন্তু গভর্নমেন্টকে বলতেছি, অন্তর্বর্তীকালীন সরকারে যত দ্রুত আপনাকে কিন্তু সব সংস্কার করার অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়নি, যত দ্রুত সম্ভব আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনার যেটা করা দরকার করে গণতান্ত্রিক সরকারকে ম্যান্ডেট দিয়ে আপনি চলে যান, যেই আসুক গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যান। কারণ আমাদের দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক প্রক্রিয়া অনুপস্থিত থাকার কারণে আজকে যে সমস্যাগুলো পুঞ্জীবিত সৃষ্টি হয়েছে এগুলো কিন্তু একদিনের ক্ষত না, এতে দীর্ঘদিন পুঞ্জীবিত হতে ওর অর্থনীতির যে বড় ক্ষত প্রত্যেকটার সাথে একটার সাথে রিলেটেড সাবজেক্ট। আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস একটা সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার কারণে আমাদের আজকে এই শ্রমিক অসন্তোষ বলেন, আমাদের যে আজকে মানে ব্যাংকের টাকা নাই, ব্যাংকের টাকা তো আপনি জানেন 16 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। তা আপনি দেখেন পৃথিবীতে কোনো দেশে মানে আফ্রিকার মতো একটা বড় দেশও কোনোদিন এই ঘটনা ঘটা সম্ভব হয়নি। আপনি এত কিছু, আর সেই দেশে একজন গভর্নর রাখছেন ম্যানিপুলেটেড। উনি যে আমাকে একটু আগে রাজ্জাকবে বলতেছিলেন যে আমাদের রিমিটেন্স আসে $2.45 মিলিয়ন প্রতি মাসে, বিলিয়ন ডলার, হ্যাঁ বিলিয়ন আমাদের এখন ইয়ারলি। কিন্তু আমি এটা যদি আমি প্ল্যান করে কাজ করি না, আমার কিন্তু 1.5 কোটি লোক বাইরে থাকে, 1.5 কোটি লোক বাইরে থাকলে আমার রিমিটেন্স হওয়ার কথা বেসিক্যালি আমার $100 বিলিয়ন ক্রস করে যাওয়ার কথা যদি আমি প্ল্যান করে কাজ করতে। আপনি দুটো জিনিস কাজে লাগান বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হবে না। একটা ওই স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করবেন, আর আপনি গার্মেন্টস সেক্টরে আপনি যেই আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলবেন, আর আপনার শ্রমিক অসন্তোষের জন্য স্পেশাল শ্রমিকদের স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, এবং তাদের জীবনমান উন্নত করার জন্য তাদের জন্য আপনি বিভিন্ন স্কিম ঘোষণা করবেন। তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আর আপনি দেখেন আমি ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, আমার সেমি স্কিল লেবারের মার্কেট দিয়ে আমার থেকে কম বললো একটু আগে ফিলিপাইনে রাষ্ট্রীয় পর্যায়ে 19টা অর্গানাইজেশন আছে যারা স্কিল ম্যান পাওয়ার তৈরি করে। তো তারা পৃথিবীতে নার্স তৈরি করে, যে নার্সের ইন্টারন্যাশনাল সিলেবাস আমেরিকা কানাডা থেকে আসে, এবং ওই সিলেবাস অনুযায়ী। আর আমার দেশে আমি একটা নার্সিং ইনস্টিটিউট করতে পারি ইন্টারন্যাশনাল লেভেলে। আমি এটা বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে কি আসলে এই ট্রেনিং সেন্টারগুলো আছে? না, ট্রেনিং টটের আমাদের টিওটি যে টট বলি আমরা, যেটা ট্রেনিং যে টটই তো আমাদের যে আমি আপনাকে একটা ছোট উদাহরণ, আপনি মনে করেন সাপোজ এই যে বিভিন্ন শেখ ফজিলতুল্লাহ ট্রেনিং ইনস্টিটিউট, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে, যে ট্রেনিং ইনস্টিটিউট যারা শিক্ষা দেয় তারা কি কোনোদিন প্লেনে উঠেছে? তারা কি উন্নত দেশের হাইকমান্ড ইউজ করে শিখেছে? তারা কি কোনোদিন ভ্যাকুয়াম মেশিন চালিয়েছে?
তারা আপনাকে কি শিখে দিবে? তারা নিজেই তো শিখে নেয়। আমি ঘাস কাটার জন্য আমি ট্রেনিং নিতে বিদেশে যাই, কিন্তু আমার ট্রটের ট্রেনিংয়ের জন্য কি আপনি কোনো গভর্নমেন্টের কোনো স্কিম আছে যে আমি ঠিক আছে আমি 300 লোককে ট্রেন করে আনবো, 300 টট টিচার মানে ট্রেনিং করব, করে আমি বাংলাদেশে 50,000 ম্যান পাওয়ার তৈরি করব? কোনো সুনির্দিষ্ট প্রোগ্রাম নাই। একমাত্র শহীদ জিয়াউর রহমানের আমলে জিয়াউর রহমান সাহেব এটা করেছিলেন, এবং জিয়াউর রহমান যেটা করেছেন সেটা বাংলাদেশের মানুষ আর 300 বছর মনে রাখবে। যে উনি খাল কাটা, দেখেন আজকে কিন্তু বাংলাদেশে ফ্লাড প্রতি বছরে ফ্লাড হয়ে পড়ে যায়। জিয়াউর রহমান খাল কাটা যদি চালু থাকতো বাংলাদেশে কখনো ফ্লাড হতো না। আপনাকে আর টেকনিক্যাল সেন্টারগুলো সবই জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান সাহেব বলছে। এই কোরিয়ার টেকনিক্যাল সেন্টার জিয়াউর রহমান সাহেব করেছেন, জার্মানি ট্রেনিং সেন্টার জিয়াউর রহমান সাহেব করেছে। উনি হলো 100 বছর পরে কী হবে সেই দিক নির্দেশনা এই নেতা ছিলেন। আমাদেরকে আসলে আমরা খুব মানে হৃদয় বিদর মানে আমরা এরকম একজন মহান নেতাকে হারিয়েছি, যার জন্য আমরা মানে আজকে এই ফেসিস সরকার বলেন, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল চক্রান্তের শিকার হয়ে মারা গেছেন, ঠিক আছে। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? আজকে আমরা কোরিয়ার কাছাকাছি, জাপানের কাছাকাছি থাকার কথা। ডিউ টু দেখেন একজন মালয়েশিয়াতে একজন মাহাতির মোহাম্মদ দেশকে চেঞ্জ করে দিয়েছেন। আমাদের কিন্তু একজন জিয়াউর রহমান ছিল, আমাদের একটা স্বপ্নের রাজপুত্র ছিল, কিন্তু আমরা স্বপ্নের রাজপুত্রে সেটা কাজে লাগাতে পারিনি। আমরা জাতি হিসেবে দুর্ভাগা বেসিক্যালি। তো ঠিক আছে, আমরা আসবো আবার একটা বিরতি নিতে হচ্ছে। ধন্যবাদ। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই, নানান সংকটের মধ্যে আসলে অন্তর্বর্তী সরকার এই হাল ধরেছেন, অর্থনীতির হাল ধরেছেন। এই 3 মাসে অর্থনীতির অগ্রগতি কতটুকু হলো বলে আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে যদি আমাদেরকে বলেন? হ্যাঁ, আপনার যে টাইটেল ছিল আজকের অনুষ্ঠানের, অর্থনীতির স্বস্তি এবং অস্বস্তি, আমি সেটাই বলতে চাই। একটা বড় মাপের স্বস্তি আছে, অনেক মুক্ত চিন্তাভাবনা হচ্ছে, মানুষজন স্বাধীনভাবে কথা বলতে পারছে। মোটামুটিভাবে যারা এখন দায়িত্বগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতি হয়তো অভিযোগ নাই, তারাও চেষ্টা করছেন সাধ্যমতো। অস্বস্তির জায়গাগুলো হচ্ছে এই সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা অত্যন্ত উঁচু ছিল। সেই প্রত্যাশার বিপরীতে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করা অত্যন্ত কঠিন, এবং সেখান থেকে ভালো ফলাফল অল্প সময়ের মধ্যে বের করাটাও বেশ দুঃসাধ্য ছিল। একটু আগে আমরা আলোচনা শুনেছি যে যেভাবে ধরুন ব্যাংক থেকে টাকা উধাও করা হয়েছে, বড় মাপের যে টাকা পাচার বাংলাদেশ থেকে হয়েছে, যার ফলে তো আমাদের রিজার্ভ ক্রাইসিস, তাই না, ইনফ্লেশনের যে অবস্থা, ইনফ্লেশন 2 বছরের বেশি সময় ধরে আমাদের একটা চাপের মধ্যে রেখেছে। উচ্চ মূল্যস্ফীতি মানে হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গিয়েছে। দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানে যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 20 মিলিয়ন মানুষ তারা কিন্তু খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে আছেন। প্রায় আমাদের 25% লোক এখন তারা কিন্তু যে পরিমাণ খাওয়া গ্রহণ করা দরকার সেই খাওয়াগুলো নিতে পারছেন না। এটা হচ্ছে অত্যন্ত সাম্প্রতিক সময় যে জরিপগুলো উঠে এসেছে সেখানে বলা আছে। 2 বছর ধরে যদি একটা দেশে মূল্যস্ফীতি থাকে তাহলে অবশ্যই মানুষের অবস্থা খারাপ হবে। সেই পরিস্থিতিতেই কিন্তু এই সরকার দায়িত্ব নিয়েছিল। এই মূল্যস্ফীতিটা কেন হলো? কারণ হচ্ছে এর আগে থেকে, এই গত 2 বছর আগে থেকে একটা আমাদের ম্যাক্রো ইকোনমির উপরে কোনো ডিসিপ্লিন ছিল না, ইচ্ছা মতো টাকা ছাপানো হয়েছে। আপনি দেখেছেন ব্যাংক লুটের আমরা কাহিনী জানি। তখন আমরা বলেছিলাম যে সরকার অতিরিক্তভাবে সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা লোন নিচ্ছে এবং সেই টাকা প্রিন্ট করা হচ্ছে। আপনাকে খালি আমি ছোট্ট একটা উদাহরণ দেব। 2022 সালে অর্থ বছরের শেষে তখন আমরা বলেছিলাম যে সরকার 1 বছরে বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে সেটা গত 50 বছরেও বাংলাদেশ সরকার সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নেয় না, যদি আপনি সবগুলোকে একসঙ্গে যোগ করেন। এই ছিল তাদের হচ্ছে যে ডিসিপ্লিন, ফিসকাল ডিসিপ্লিন, সেটা একটা অবস্থা। এখন নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে এই যে বোঝাগুলো দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে যদি আমরা মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারতাম তাহলে হয়তো মানুষ খানিকটা সহনীয় অবস্থার মধ্যে যেতে পারতেন। তারা চেষ্টা করছেন, পলিসিগুলো এখন সুসংহত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখুন অনেক সময় আবার নির্ভর করে যে মূল্যস্ফীতির যে ব্যাপকতা, এটা কিন্তু আপনি খুব সহজে 1 মাস 2 মাসের মধ্যে এটাকে নিচে নামিয়ে আনাটা অত্যন্ত কঠিন। এখন যেমন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়েছে, যার ফলে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আবার ব্যবসা বাণিজ্যকেও ক্ষতিগ্রস্ত করতেছে। কাজে সেদিকেও কিন্তু একটা আমাদের ট্রেড অফ আছে। অর্থনীতির অনেক পলিসিগুলো আছে যে আপনি একটা কাজ করতে চাইলে আরেক দিকে হয়তো আপনাকে কিছু বাধার সম্মুখীন হতে হবে। সেই ট্রেড অফসগুলো নিয়েই কিন্তু এই সরকার কাজ করছে। তবে যেখানে বেশ ভালো উন্নতি হয়েছে আমি বলবো যে
দুর্নীতির ক্ষেত্রে এই সরকারের যে অবস্থান তাতে হয়েছে কি দুর্নীতি করার মাত্রা কিন্তু কমেছে, বিদেশে টাকা পাচার হওয়ার প্রবণতা কমেছে। ফলে যেটা হচ্ছে আমরা দেখছি একটু আগে যে বললাম রেমিটেন্সের প্রভাব যে ফর্মাল চ্যানেলে বাড়ছে, এটার একটা প্রধান কারণ হচ্ছে ইনফর্মাল চ্যানেলে এখন কিন্তু সেই রকম টাকা পাচার করার যেহেতু চাহিদা নাই, ফলে সেখানে কিন্তু চাহিদা কমে এসেছে এবং যার জন্য আমরা দেখছি যে ফর্মাল চ্যানেলের মাধ্যমে আমরা অতিরিক্ত রেমিটেন্সেস পাচ্ছি। এটা কিন্তু সংস্কার করা, এই সরকার চেষ্টা করে সংস্কার করার কাজটা কিন্তু অত্যন্ত দুরূহ। বাংলাদেশে আমরা যেটা হয়েছে, আমরা একটা ভিশিয়াস সার্কেল তৈরি করেছি, একটা দুষ্ট চক্র। সেখানে আমাদের তথ্যপত্রের ঘাটতি আছে, আলোচনা শুনেছি আমরা। এটার সঙ্গে হয়েছে দুর্বল ইনস্টিটিউশন, মানে প্রতিষ্ঠানগুলো তো ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন যদি আপনি একদলীয় যে আমরা দেখেছি নিরঙ্কুশ যে শাসন ব্যবস্থা ছিল, যেখানে কোনো বাধা ছিল না, সেটার মাধ্যমে এই ইনস্টিটিউশনগুলোকে ক্ষতি করে ফেলা হয়েছে। এবং এটার সঙ্গে তৃতীয় ফ্যাক্টর হচ্ছে একটা কালচার তৈরি করা হয়েছে যে আইন কানুন না মেনেও পার পাওয়া যায়। এর ফলে হয়েছে কি পুরো সুশাসন ব্যবস্থাই কিন্তু ভেঙে পড়েছে। সেটা আপনি যাই বলেন, পুলিশ থেকে আরম্ভ করে জেনারেল ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে আপনি যেখানে বলেন সেই একই অবস্থা। এই সরকার চেষ্টা করছে এইগুলো বাধা বিপত্তির মধ্যে থেকেও এগুলোকে উঠিয়ে আনতে। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি হতাম যদি আরেকটু আমরা উন্নতি দেখতে পারতাম, বিশেষ করে মূল্যস্ফীতির ক্ষেত্রে। সেটা হয় না। আরেকটি কাজ আমি 3 মাস কি আসলে 3 মাস যথেষ্ট সময়? যথেষ্ট সময়, আমি বললাম হলে ভালো হতো, একদমই সময় না। এবং এরপরে মনে রাখতে হবে এর মধ্যেও কিন্তু একটা বন্যা ছিল, যেটাও কিন্তু আমাদেরকে এই প্রবলেমটাকে দূর করেছে। কিন্তু আমি মনে করি যে যেটা হবে ওভার টাইম এই পলিসিগুলোকে সুসংহত করা গেলে আমরা এই সুফলটা পেতে হয়তো আমাদেরকে আরও 5-6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে চলতি অর্থ বছর সেটা শেষ নাগাদ হয়তো আমরা দেখব যে আমাদের ম্যাক্রো ইকোনমিক যে ফান্ডামেন্টালসগুলো সেগুলো হয়তো শক্ত হবে। আমরা দেখতে পারবো যে আমাদের রিজার্ভের স্থিতি খানিকটা বাড়বে। আর যদি ইনফ্লেশন একটু কমে আসে, সরকারের জন্য কিন্তু অনেকগুলো ফ্লেক্সিবিলিটি আসবে, পলিসিগুলোকে তারা নতুনভাবে তখন ঢেলে সাজানোর চেষ্টা করবেন। সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যদি সুশাসন আমরা যদি খানিকটা আনতে পারি এই মুহূর্তে, তাহলে হবে কি যে সাধারণ মানুষ যারা আছেন তারা রাষ্ট্রের যে সেবা, সেই সেবাগুলো হয়তো ওনারা সহজ স্বার্থে পাবেন। সেটাও কিন্তু একটা আমাদের জন্য বড় একটা বেনিফিট হতে পারবে। কাজে আমি বলবো স্বস্তি অস্বস্তি মিলিয়ে এটা ছিল, কিন্তু ওভারঅল আমি বলবো দেশের জন্য অনেক পজিটিভ সাইন্স আছে। এটা একটা অপরচুন মোমেন্ট যে বাংলাদেশকে ট্রান্সফর্ম করা, এবং সেই কাজটা এখন হচ্ছে, কিন্তু হয়তো একটু সময় লাগবে। মঈনুদ্দিন তিতাস, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমাদের যে উৎপাদিত নিত্যপণ্য, এই নিত্যপণ্যের মাধ্যমে আমাদের চাহিদা মেটে না। আমরা বিদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানি করি। সামনে রমজান আসছে, এই রমজানের জন্যই হোক বা আমাদের আমদানি করা পণ্যের জন্যই হোক, আমাদের আসলে কি পরিমাণ প্রস্তুতি নেওয়া উচিত যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ে? বেসিক্যালি আমি আপনাকে বলি, আপনাকে দ্রব্যমূল্য আপনাকে করতে হবে যেটা, সেটা নিয়ে আমাদের আগে থেকে প্রিপারেশন করে আমি আগে আমার বেসিক নিডস ঠিক করতে হবে যে আগামী সামনে রমজান আমার কী কী জিনিসের বেসিক নিডস আছে এবং তার ইন্টারন্যাশনাল প্রাইসিং কী, সেটাকে টার্গেট বেস করে আমাকে এখন আমার আমার রিজার্ভ এটা করতে গেলে আমার রিজার্ভ কত টাকা রিজার্ভ থেকে আমার যাবে সেটাকে বেস করতে হয়। যখন আমি আপনাকে বলি সাপোজ ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটে $5 আপনি মসুর ডাল কিনলেন, কিন্তু আপনি $5 যখন আপনার টেরিফ করা আছে, দেখেন $8 আমাকে টেরিফ বলতেছে, সরকার বলতেছে ডিউটি আমি কমিয়েছি, কিন্তু যখন টেরিফ নির্ধারণ করতেছেন আপনি ইম্পোর্ট করতেছেন $5, আপনি কিন্তু অ্যাকচুয়াল কস্ট $5, কিন্তু আপনি টেরিফ নির্ধারণ করা আছে $8 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমাদের যে কাস্টমসের যিনি কর্মকর্তা আছেন ওনারা ঠিক কোথায় থাকেন আমরা ঠিক জানি। আপনি যখন তেলের প্রাইস কমে যায় তখন তাদের আগে তেলের প্রাইস যখন সারা ওয়ার্ল্ডে কমে, তারা কিন্তু ওই আগের যে যখন বাড়ছিল যে শুল্ক হার থাকে সেই শুল্ক হারকে আপনাকে ডিউটি দিতে হবে। আর যখন শুল্ক হার আবার তেলের দাম যখন বাড়ে তখন আবার টেরিফ কমে যায়। মানে ওনাদের সাথে সারা ওয়ার্ল্ডের কোনো সম্পর্ক নেই, বেসিক্যালি কোনো বাস্তবতা সম্পর্ক নেই। ওনারা ডিজিটালাইজেশন করেন, ওনারা আমি দেখবেন আমাদের দেশে কর্মকর্তারা ব্যুরোক্রেসির সারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু বাংলাদেশে ওনারা রাস্তা প্রশস্ত করার জন্য কোনো প্রজেক্ট নেই এবং ওনারা কোনো ট্রাফিক সিস্টেমের জন্য প্রজেক্ট নেই। ঠিক সেম কাস্টমস কর্মকর্তারা ওনারা বললাম যে যখন সারা পৃথিবীতে পণ্যের দাম বাড়ে তখন দেখুন টেরিফ কম, কাস্টমসের তখন শুল্ক কম, আর যখন পণ্যের দাম কমে তখন তাদের শুল্ক হার বেড়ে যায়। এই যে একটা সমন্বয়হীনতা, তা আপনি কখন কি ঠিক করবেন? আপনি ইন্টারন্যাশনাল প্রাইস, আপনি এখন হইলে ইন্টারনেটের যুগ, আপনি সকালে যে প্রাইসিংগুলো বিকালে প্রাইসিং পেয়ে যান। আপনি সেই হারে কর্ম উপযোগী করে আপনি যখন টেরিফ নির্ধারণ করবেন তখন অটোমেটিক পণ্যের দাম কমে যাবে। আমি আপনাকে আরেকটা জিনিস আছে, আমাদের দেশের ব্যবসায়ীরা কী করে,
আপনি যতই বলেন, আপনি বলেন যে টাকা পাচার হচ্ছে, টাকা পাচার রেগুলারই হচ্ছে। কীভাবে হচ্ছে? আপনি $100 একটা পণ্য কিনছেন, আপনি ডিক্লারেশন দিচ্ছেন $60, বাকি $40 কিন্তু আন্ডার ইনভয়েস করতেছেন। আন্ডার ইনভয়েস না করলে আজকে ডলারের দাম আপনার 120 থেকে টিটি রেট হলো 125 টাকা। 125 টাকা কিন্তু টিটি রেট হতো না ডলার আন্ডার ইনভয়েসিং। দুইটা জায়গার কারণে আমাদের কিন্তু টাকা পাচার হচ্ছে, মুদ্রা পাচার। একটা হলো আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা যারা পালিয়ে গেছে, তাদের বৈদেশিক যে ওনাদের আরামায়েশের জন্য বাংলাদেশে ওনারা টাকা পাচার করতেছেন। আমি এমনও জানি আমেরিকাতে 128 টাকা করে ডলার ওনারা কিনছেন, 28 টাকা করে ডলার কিনছে। কীভাবে? ওনারা ডলার ডাইরেক্ট কার মার্কেটে যে আমাদের রিমিটেন্স যারা পাঠাবেন আমেরিকা থেকে, ওনারা বাংলাদেশে টাকা আসতে দিচ্ছেন, ওনারা ওখান থেকে টাকা ডলার টেনে নিচ্ছেন বাংলাদেশে, ওনারা ওনার অ্যাকাউন্টে হুন্ডি, ওয়ান টাইপ অফ হুন্ডি। মনে করেন তারা এই ফ্যাসিলিটিটা কিন্তু যেও যায় নাই, তারা কিন্তু এখনও দেশের অর্থনীতির মানে একদম 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দিচ্ছেন। এখন এই একটা জিনিস আপনি মনে করেন। আরেকটা জিনিস আমি যেটা বললাম আন্ডার ইনভয়েস, মনে করেন আমি যদি আন্ডার ইনভয়েস, আমি যদি কাস্টমস পলিসিটা যোগোপযোগী করতাম, আমি যে কাস্টমসের যে টেরিফটা ঠিক করতাম, তাহলে আমার কিন্তু আন্ডার ইনভয়েস কমে যেত। আমার কোনো আন্ডার ইনভয়েস দরকার নেই, সারা পৃথিবীতে কোথাও আন্ডার ইনভয়েস নেই। পৃথিবীর একমাত্র দেশ আমি ধরেন একটা কোনো একটা 37% ডিউটি দিই, আমি ডিউটি দিই। কোনো ক্ষেত্রে আমার নিত্য পণ্য প্রয়োজনীয় আমার 88% ডিউটি দিতে হয়। তা আপনি কীভাবে আপনি আশা করবেন যে 103% ডিউটি দিতে হয় মশলার ক্ষেত্রে, আপনি কীভাবে দাম কমাবেন? আপনাকে তো যোগোপযোগী মশলা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমাদের কাস্টমসে যারা এনবিআরে বসেন না, ওনাদের একটাই পলিসি, কীভাবে বাড়াবেন, ট্যাক্স বাড়ায় মানুষকে কাস্টমস থেকে কালেকশন, একটাই যাক মাত্র কাস্টমস, চিটং পোর্ট বা ধরেন আমাদের পণ্য ইম্পোর্ট, এটা হলো সবচেয়ে বড় খাত তাদের জন্য। তারা যে তাদের বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমে তারা ট্যাক্স কালেক্ট করবেন, সেই প্রক্রিয়া তারা গড়ে তুলেন না, এখন পর্যন্ত গড়ে ওঠে নেই। যতই বলেন গভর্নমেন্ট ডিজিটালাইজেশন করছে, কিন্তু আসলে আমরা গত 3 মাসে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি দেখি না। কেন উন্নতি দেখি না? সেটা হলো সমন্বয়তা। দেখেন আপনি গত 15 বছর আর ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু এখনও সব জায়গায় বসে আছে। আপনি কীভাবে ধরবেন? কমার্স সেক্রেটারি, সে আগের কমার্স সেক্রেটারি আছে, আওয়ামী লীগের সময় যে কমার্স সেক্রেটারি ছিল সে এখন আছে। আপনার সমস্ত ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে আমাদের বড় ব্যর্থতা, একটা প্রশাসনের ক্ষেত্রে, আরেকটা হলো আমাদের আর্থিক খাতে। আর্থিক খাতেও সালাউদ্দিন সাহেব, আমি ওনাকে সম্মান রেখে বলতে চাই, আমাদের বরেণ্য ইকোনমিস্ট, কিন্তু ওনাদের বয়সের ভারে ওনারা তো নুজ্জ যে ওনারা সঠিক লোককে, ওনাকে চামচামি তেল মারামারি যারা করতে পারে, ওনারা ভালো আমলা। ওনাদের কাছে ভালো আমলার সঙ্গ হলো যারা জি হুজুর, জি স্যার করতে পারে, উঠতে বসতে বলতে পারে, তারা ভালো আমলা। এখন আমার এই সমন্বয়হীনতা, আপনি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমলা দিয়ে একটা বৈষম্য বিরোধী এবং গণতন্ত্র মুক্ত মানুষের একটা অর্থনীতি চলতে পারে না। সেটা হলো বড় বিরতিতে যাচ্ছি মনিরুদ্দিনের সাথে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে আসতে চাই। এই 3 মাসে অন্তর্বর্তী সরকার 3বার নীতি সুধার বাড়িয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটা ভূমিকা রাখলেও একটা সংকট সৃষ্টি হবে কর্মসংস্থানের ক্ষেত্রে। এটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? আমি একটু আগে আপনাকে বলেছি যে যদি একটি দেশে মূল্যস্ফীতিকে যদি নিয়ন্ত্রণ করতে তারা না পারে, তাহলে যেটা হবে এটা একটা অসহনীয় পর্যায়ে চলে যায়, সাধারণ মানুষের জন্য এটা ক্ষতি করে, এবং আমাদের যেটাকে আমরা বলি প্রতিযোগিতার সক্ষমতা, সেটাও কিন্তু কমে যাবে। যদি আমাদের জিনিসপত্রের দাম বেশি বাড়ে, আমাদের যারা কম্পিটিটর আছে তাদের যদি ওরকমভাবে ইনফ্লেশন কম থাকে, আমরা কিন্তু সেখানে সক্ষমতা তাদের সঙ্গে পেরে উঠব না। যে কোনো সরকারের একটা প্রথম প্রায়োরিটি থাকে হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, এবং এই সরকার মূল্যস্ফীতির যে ভয়াবহ রূপ, এটা কিন্তু তারা ইনহেরিট করেছে, তারা আগের সরকারের কাছ থেকে এটা পেয়েছে। তাদের ব্যর্থ পলিসির জন্য, আগের সরকারের ব্যর্থ পলিসিগুলোর জন্যে, সেটার কিন্তু এখন দায়ভার এই সরকারকে নিতে হয়ে কাজ করতে হচ্ছে। ফলে আমাদের হাতে যে অপশনগুলো ছিল, খালি যে সুদের হার বাড়ানো হয়েছে তা কিন্তু না। ইনিশিয়ালি দেখেন অনেকে মনে করছেন যে শুধুমাত্র সুদের হার বাড়ানো উচিত না, কিন্তু এটার সঙ্গে কিন্তু সরকার অন্যান্য পলিসিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা নিয়েছেন। যেমন ব্যয় সংকোচন করা, পাবলিক স্পেন্ডিংটাকে ওনারা কমানোর চেষ্টা করছেন। ফলে আমরা দেখছি যে বাজেটটা দেয়া ছিল, সেই বাজেটে পুরোটা খরচ না করে যেগুলো না করলেই নয় সেগুলো কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, কাজে সেই কাজটা করা হচ্ছে। কিন্তু মূল্যস্ফীতির যে সমস্যা, এইটাকে সহনীয় পর্যায়ে আনতে হলে কিন্তু আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। দেখুন আরও একটি ইস্যু থাকে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি ওভার টাইম আমাদের কিন্তু টাকার মানও কিন্তু কমেছে ডলার এগেন্সে। এখন দেখুন 120-21 টাকা টাকার মানটা যখন কমে যায়,
সেটাও কিন্তু তখন মূল্যস্ফীতিকে আবার বাড়িয়ে দেয়। আমরা কিন্তু সেই সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আমরা গিয়েছি। তো সুতরাং আমি প্রথমে মনে করি যে এই সরকার যে শুধুমাত্র সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে কমানোর চেষ্টা করতেছে সেটা ঠিক না, কিন্তু মনে রাখতে হবে সুদের হার এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা নিয়ামক এই মূল্যস্ফীতির সমস্যাকে কন্ট্রোল করার জন্য। আপনার হাতে ৩-৪টা পলিসি আছে মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্যে। সবচেয়ে ভালো হয় যদি ৩-৪টা পলিসিকে আমরা চমৎকার করে সন্নিহিত করে সমন্বয়িতভাবে যদি ব্যবহার করতে পারি। আরও একটি দেখুন, গভর্নর সাহেব কিন্তু দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে তারা সরকারকে এখন আর সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে কিন্তু লোন দিবেন না, এবং সেটা তারা কিন্তু করছেন, যার ফলে ওখানেও কিন্তু সরকারের ব্যয় করার যে প্রবণতা আগে ছিল সেটা কিন্তু তারা হ্রাস করতে পারছেন। এখন হ্যাঁ, এই বছরে আপনি জানেন যদি আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি চালাই, যেটা হবে এটা কিন্তু প্রবৃদ্ধিকে বাড়ানো সাহায্য করবে না, বরং এই বছর আমাদের প্রবৃদ্ধি আমরা দেখব কমে আসবে। বাংলাদেশের মধ্যে হ্যাঁ, আমরা যদি 4% বা 5%ও গ্রো করি এটা কিন্তু খারাপ প্রবৃদ্ধি না, কিন্তু এইটা দরকার এই কারণে যদি আমি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চাই তাহলে সেটাও কিন্তু মূল্যস্ফীতিকে কিন্তু উস্কে দিবে। আপনার মনে আছে দেখুন 2022-2023-এ সরকার বাজেটে কী করেছিল, আওয়ামী লীগ সরকার বলছিল তারা উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে 7.5%। আমরা সবসময় বলেছি তখন দেখো যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হলে যে রকম মনিটারি পলিসি ফিসকাল পলিসি দরকার সেগুলো করলে কিন্তু সেটা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে। সেই কথা শোনা হয় না, উল্টা বরং আরও টাকা প্রিন্ট করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক থেকে এক্সেসিভ বরোয়িং করা হয়েছে, এবং যেটারও কিন্তু আমরা ফলাফল কিন্তু আজকে দেখতে পাচ্ছি। আমি বলবো কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু যে প্রয়াসটা এখন নেওয়া হচ্ছে আমি মনে করি যে সবগুলো যে 3-4টা উপাদান সরকার হাতে থাকে এই 3-4টা উপাদানকে কাজে লাগানো হয়েছে। খানিকটা এক্ষেত্রে আমাদের লাক দরকার হবে, ভাগ্যর দরকার হবে। কিন্তু দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব বাজারে আবার কিন্তু হঠাৎ করে খাদ্য দ্রব্যের দাম কিন্তু বাড়া শুরু হয়ে গিয়েছে। অনেকে মনে করতেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে পলিসি, আপনি জানেন যে তারা অত্যন্ত শক্ত পলিসি নেবেন, অনেক দেশের এগেনস্টে তারা শুল্ক বসাবেন, এটাও হলেও কিন্তু বিশ্বব্যাপী একটা কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকতে পারে। কাজে যেটা বললাম আমাদের একটু লাকও আমাদের কিন্তু ফেভার করতে হবে, না হলে হয়তো আমরা পুরো জিনিসটাকে অ্যাকশন কন্ট্রোল করতে হবে। এটার সঙ্গে যোগ হচ্ছে একটু আগে আপনি বলেছেন যে রমজান মাস আগত, এবং আমাদের এখানে একটা সংস্কৃতি আছে, পৃথিবীর সব দেশে মুসলিম দেশে রমজান মাসের সময় জিনিসপত্রের দাম বাড়ে না, আমাদের সংস্কৃতিতে হচ্ছে রমজান মাসের সময় সব জিনিসপত্রের দাম বাড়ে। কাজে এটা একটু মাথায় রাখতে হবে, এটাও সরকারের সামনে একটা চ্যালেঞ্জ। আপনি দেখেন পলিসি কিন্তু অলরেডি সরকার চেষ্টা করছে, যেমন তারা বলেছে 20টা পণ্যকে বলেছে দরকার হলে কেউ যদি লোন ধার করেও যদি এটা আমদানি করে এই পণ্যগুলোকে, তাহলে 90 দিন পর্যন্ত তাদেরকে অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে, যেন 90 দিনের মধ্যে তারা এগুলো পরিশোধ করলেও তাদেরকে অতিরিক্ত কোনো সুদ দিতে হবে না, সেটা সরকার করছেন। আরেকটা কাজ তারা করার চেষ্টা করছেন যে এখন যে পণ্যগুলো খুব এসেনশিয়াল পণ্য সেই পণ্যগুলোর উপরে কিন্তু ওই ট্যারিফগুলোকে এখন কমিয়ে দেওয়া হয়েছে বা জিরো করে দেওয়া হচ্ছে, যেন ওই ট্যারিফসগুলো না হলে যেন দ্রব্যমূল্যের দামটা আমাদের আভ্যন্তরীণ বাজারে খানিকটা কমে আসতে পারে। এফোর্ট দেওয়া হচ্ছে, আমরা আশা করি যে শীতকালে যে সবজি আসবে বাজারে এই ফলনটা ভালো হলে হয়তো আমরা দেখব যে আমরা মূল্যস্ফীতির লাগামটাকে টেনে ধরবো। আরেকটি ব্যাপার সরকার চিন্তা করতে পারে, কিছু চিন্তা হচ্ছে আমার ধরনের এটা ইমপ্লিমেন্টও করা হবে। দেখুন মূল্যস্ফীতি হওয়া মানে হচ্ছে গরিব মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এটা মনে রাখতে। আমি একটু আগে বলেছি 20 মিলিয়ন লোক বাংলাদেশে এখন তারা কিন্তু খাদ্য অনিরাপত্তায় ভুগছে। সরকার উচিত হবে যে এই ফ্যামিলিগুলোকে যদি স্বল্প মেয়াদে কোনো সাহায্য করা যায়, তাদের ফুড সিকিউরিটির নিশ্চয়তা করাটা আমি বলবো যে একটা প্রধান একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, মইনুদ্দিন তিতাস, আপনার কাছে জানতে চাই, দেশে এসএমই আছে প্রায় 1 কোটি এবং জিডিপিতে অবদান হচ্ছে 28% বেশি। এই বেশ ভালো একটা অঙ্ক। এই এসএমইদের জন্য এই মুহূর্তে আসলে কি ধরনের পরিকল্পনা হওয়া উচিত? বেসিক্যালি আসলে এসএমই সেক্টর তো গত জুলাই মাস থেকে তারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারণে অধিকাংশ এসএমই রাস্তায় বসে গেছে, স্মল ইন্ডাস্ট্রি। তাদের জন্য আপনি যদি এখন প্রণোদনা, যেরকম করোনার সময় প্রণোদনা দিয়েছেন সেরকম প্রণোদনা একটা স্কিম, এবং আপনার এখন ইন্টারেস্ট রেট, ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট কিন্তু হাই, তারা এত চড়া সুদে আসলে ব্যাংকের লোন নিতেও আগ্রহী না। তারা 5 থেকে 7%-এর মধ্যে যদি আপনি এসএমইর একটা ফান্ড দেন, অন্তত 2000 কোটি টাকার একটা ফান্ড, যেরকম আমাদের মানে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে যেরকম একটা ফান্ড দিয়েছিলেন কৃষিক্ষেত্রে, মানে কৃষি পণ্যের জন্য, ওইরকম যদি আপনি ধরেন মানে 2000 থেকে 5000 কোটি টাকা যদি, ডক্টর ইউনূসের জন্য কোনো টাকাই না, এটা 5000 কোটি টাকা দেওয়া, এটা উনি
মানে যে কোনো সাহায্য সংস্থা থেকে এনে দিতে পারেন। 5,000 কোটি টাকা যদি আপনি 5% ইন্টারেস্টে যদি এসএমই উদ্যোক্তাদেরকে দেন, তাহলে তারা সার্ভাইভ করতে পারবে। কিন্তু তাদেরকে যখন দিবেন তাদেরকে মনে রাখতে হবে যে একটা গ্রেস পিরিয়ড দিতে হবে মিনিমাম 6 মাস, কারণ আপনি ঘুরে দাঁড়াতে একটা 6 মাস সময় লাগে যে কোনো জিনিসের। যে আমার ইয়া ভাই একটু আগে বলতেছিল, রাজ্জাক ভাই বলতেছিল, আসলে মানে আগামী এই যে প্রবৃদ্ধির কথা বলছেন, একটার সাথে রিলেটেড সাবজেক্ট। এখন আমার প্রবৃদ্ধি কমবে, কিন্তু এই অর্থ বছরে কমবে, কিন্তু অর্থ বছর প্রবৃদ্ধি কমলেও কিন্তু আমার কোনো স্বস্তির জায়গা আছে। কারণ আমি এই ফেক মনে করেন এই প্রবৃদ্ধি দেখি আমার লাভ নাই, আমার সাস্টেনেবল প্রবৃদ্ধি দেখাতে হবে। এই বছর আমার কমবে, নেক্সট বছর, এখন এই বছর মানে 4.5 আমি প্রবৃদ্ধি আশা করছি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের যে আমাদের IFM যে 4.5 হলো কিন্তু খারাপ প্রবৃদ্ধি না। আমার ইকোনমির যে বেসটা দাঁড়িয়ে যাবে। আমাদের কিন্তু সৌভাগ্য হলো যে আমাদের যারা এখন ইকোনমি মানে অর্থনীতিটা চালাচ্ছেন তারা কিন্তু সবাই বিজ্ঞ। সালাউদ্দিন স্যার বিজ্ঞ অর্থনীতিবিদ, এবং যিনি হাসান মনসুর উনি বিজ্ঞ অর্থনীতিবিদ, এই সাথে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব আছেন উনি বিজ্ঞ, ডক্টর ইউনূস সাহেব একজন অর্থনীতিবিদ। আমাদের কিন্তু অর্থনীতির বেলা বিশাল সমন্বয়, এই সমন্বয় করে যে কোঅর্ডিনেশন করে দেশটাকে যদি তারা মানে পরবর্তী প্রজন্মের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ। এটার জন্য দুটো জিনিস করতে হবে, আপনাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি দিকে খেয়াল করতে হবে, এসএমই উদ্যোক্তাকে টিকিয়ে রাখতে হবে। সেকেন্ড হলো ম্যান পাওয়ার, সঠিক জনশক্তি গড়ে তুলতে হবে, কর্মক্ষম জনশক্তি। আপনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আমার চেঞ্জ করতে হবে। আমি ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস করলাম, অনার্স পড়ালাম, কোনো কাজে আসলো না। আমার দরকার টেকনিক্যাল এডুকেশন, যে আমি ইন্টারমিডিয়েট পরে আর পড়াবো না, আমি টেকনিক্যাল এডুকেশনে চলে যাবে। আমি এখন থেকে আমার বাসে করলাম নার্সিং, আমার করলাম না একটা ইন্টারন্যাশনাল মানের নার্সিং ইনস্টিটিউট নাই, আমার ইন্টারন্যাশনাল মানের একটা ওয়েল্ডিং ইনস্টিটিউট নাই, আমার ইন্টারন্যাশনাল মানের কোনো টেকনিক্যাল কোনো কিছুই নাই, কোনো সার্টিফিকেশন অথরিটি নাই, আমার ইন্টারন্যাশনাল কোনো গিল্ডের মতো কোনো সংস্থা বাংলাদেশে নাই। কিন্তু আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।